ওয়েলকাম টু মাই সেভ অ্যান্ড ইনভেস্ট আইডিয়া ইউটিউব চ্যানেল। প্রসঙ্গত জানিয়ে রাখি, আমি সেবি রেজিস্টার্ড স্টক অ্যাডভাইসার বা সেবি রেজিস্টার্ড স্টক অ্যানালিসিস্ট নয়। আমার চ্যানেল থেকে কোনো ট্রেডিং অ্যাপ, ওয়েবসাইট, স্কিম, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপ প্রমোট বা প্রোভাইড করা হয় না। কোনো স্টক রেকমেন্ডেশন করা হয় না। নিজের পড়াশুনো আর এক্সপিরিয়েন্স শেয়ার করা হয় মাত্র। ভিডিওতে আলোচিত স্টকে ট্রেড বা ইনভেস্ট করে প্রফিট বা লস করলে সেভ অ্যান্ড ইনভেস্ট আইডিয়া ইউটিউব চ্যানেল তার দায় নেবে না। স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করলে মার্কেট রিস্ক থাকবেই, আর সেটা ট্রেডারকে বা ইনভেস্টরকে নিতে হবে। ইনভেস্টের আগে কাজেই আপনার নিজের স্টক অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে নিজস্ব রিস্কে ট্রেড অথবা ইনভেস্ট করুন। আর এই পর্যন্ত শুনে যদি মনে হয় ভিডিওটা কোনো কাজের নয়, তাহলে স্কিপ করে এগিয়ে যান। আর ভিডিওর ক্যাপশন দেখে যদি মনে হয় যে না, টপিকসটা ইন্টারেস্টিং, তাহলে আমি তাদের জন্য ভিডিও শুরু করছি। সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে যারা এতক্ষণ ফিল্ট্রেশন প্রসেসটা পার করে আসলেন এবং ধীরে ধীরে আমার চ্যানেলের যে ভিউ বাড়ছে, তাতে করে দেখতে পাওয়া যাচ্ছে যে 25 থেকে 65+ পর্যন্ত এজ রেঞ্জের পাবলিকের মানে ভিউয়ার্সের ভিউজ পাচ্ছি। কিছু কিছু কমেন্টও আসতে শুরু করেছে, কিন্তু যেটা রিকোয়েস্ট সেটা হলো যে প্রত্যেকটা ভিডিওতে যে পার্টিকুলার বার্তা দেবার আমি চেষ্টা করছি, সেই বার্তাটাকে যাতে করে সঠিকভাবে প্রত্যেকের কাছে পৌঁছে যায়, সেই বার্তাটা কি, সেই জিস্টটুকু অন্তত কমেন্টে লিখে জানান। তাতে করে আহ, মানে কাজটা আরও বেশি সাকসেসফুল হবে এবং আমি বুঝতে পারবো যে আমি যে কথাটা বোঝানোর চেষ্টা করছি সেই বার্তাটা সঠিকভাবে আপনাদের কাছে পৌঁছে গেছে। তো ঠিক আছে, উম, আশা করি আগামী দিনেতে কমেন্ট পাবো। আর আরেকটা কথা সেটা হলো যে কোনো একটা ভিডিও থেকে যে লার্নিং মেটেরিয়ালসটুকু রয়েছে সেইটাকে নিংড়ে বের করে নিতে গেলে আহ, একবার মাত্র ভিউ করলে সম্ভবত এখান থেকে সমস্ত কিছু বুঝে যাওয়া যায় না। যদিও সহজ ভাষাতেই বোঝানো আছে বা বোঝানোর চেষ্টা করা হয়েছে, তবুও আমার মনে হয় যে বারবার করে দেখলে, একবার দেখলে মনে হয় বুঝে গেছি, কিন্তু বারবার করে দেখলে তবে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হবে এবং সেই প্রসেসটাকে আগামী দিনে ফলো আপ করা যাবে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে প্রাইস অ্যাকশন ট্রেডিং নিয়ে আলোচনা করছি। তো আহ, বর্তমান দিনের সব থেকে যে মানে জনপ্রিয় প্রসেস, ট্রেডিং এর প্রসেস, যে কোনো ইন্ডিকেটর ছাড়া কিভাবে আমরা ট্রেড করব। তো এই প্রাইস অ্যাকশন ট্রেডিং করতে গেলে ভলিউম অ্যানালিসিস মানে ভলিউমের ইম্পর্ট্যান্স কতটা, মানে চার্ট খুললেই আমরা নিচের দিকে, যে চার্ট আমি একটা খুলে রেখেছি, এই চার্টের নিচের দিকে মানে এই জায়গাতে বড় বড় ভলিউম দেখাচ্ছে, বড় ছোট মাঝারি নানা রকম সাইজের ভলিউম দেখা যাচ্ছে। তো এই যে ভলিউমগুলো দেখা যাচ্ছে, উপরে ক্যান্ডেল প্রাইস দেখা যাচ্ছে, নিচে ভলিউম দেখতে পাওয়া যাচ্ছে। তো এই ভলিউম কিন্তু কতটা জরুরি, এই ভলিউমটাকে আমরা খুলে রাখি কিসের জন্য, মানে অ্যাকচুয়ালি ভিডিওতে এইটাই বোঝার চেষ্টা করব যে ট্রেড করতে গেলে ভলিউমের ইম্পর্ট্যান্স কতটা রয়েছে। তো সবার প্রথমে যেটা বলতেই হয় যে এই ভলিউমটার মানে কি। এখানে অবশ্য যে সিগন্যালটা ব্যবহার করা হয়েছে সেটা ভলিউম ডেল্টা। এটা ওয়ান কাইন্ড অফ ইন্ডিকেটর এখান থেকে পাওয়া গেছে। এখান থেকে শুধু ভলিউম ইন্ডিকেটরও লাগিয়ে নেওয়া যেতে পারে ট্রেডিং ভিউতে। আর নর্মালি অন্য জায়গাতে হয়তো নর্মাল ভলিউমটা পাওয়াই যায় বা ওয়েটেড ভলিউম এগুলো লাগানো যেতে পারে মেবি। তো সেটা যে ব্রোকারের আন্ডারে কাজ করছেন সেখানে যে প্ল্যাটফর্মটা দেওয়া আছে সেই অনুযায়ী চার্টিংটা ঠিক করে নেবেন। তো এখন ব্যাপারখানা হচ্ছে যে ভলিউমটা কি, অ্যাকচুয়ালি ভলিউম বলতে কি। ভলিউম এটাকেই আমরা বলবো যে নাম্বার অফ শেয়ার্স সেলিং প্লাস নাম্বার অফ শেয়ার্স বাইং, মানে টোটাল নাম্বার অফ শেয়ার্স ট্রেডেড ডিউরিং পার্টিকুলার টাইম। এখানে 5 মিনিটের চার্ট, এটা দেখতে পাওয়া যাচ্ছে। দেখা কি যাচ্ছে আদৌ, ছবিতে ঢাকা পড়ে গেছে, না 5 মিনিটের চার্ট দেখা যাচ্ছে। তো এই 5 মিনিটের চার্টে এইখানে কি কতগুলো প্রাইস আপস অ্যান্ড ডাউনস আমরা লক্ষ্য করছি। তো প্রাইস আপস অ্যান্ড ডাউনসটাকে একটু বাড়িয়ে দিলে একটু ভালো করে লক্ষ্য করা যাবে। প্রাইসের আপস অ্যান্ড ডাউনস আমরা দেখতে পাচ্ছি। এখানে প্রাইস ফ্লাকচুয়েশন দেখা যাচ্ছে, কিন্তু ভলিউম নিচের দিকে দেখা যাচ্ছে।
ঠিক আছে? তো এই ভলিউমেতে এখানে আমরা এই বারগুলো দিয়ে কি বোঝাতে চাইছি? এই বারগুলো দিয়ে বোঝাতে চাইছি রেড বা গ্রিন যাই হোক না কেন, এটা হচ্ছে টোটাল নাম্বার অফ শেয়ারস ট্রেডেড, কতটা বিজনেস হয়েছে 5 মিনিটের মধ্যে। মানে এখানে একটু কথা বুঝিয়ে বলা দরকার, যে নাম্বার অফ শেয়ারস যতগুলো বাই করা হবে, বায়ার্স আছে বাই করবে, বায়ার্সদের কাজ হলো কেনা, সেলার্সদের কাজ হলো বিক্রি করা। তাহলে ধরে নিচ্ছি 100টা শেয়ার বাই করা হলো। তাহলে এই শেয়ারগুলো এলো কোথার থেকে? নিশ্চয়ই সেখানে সেলার ছিল, সেই 100টা শেয়ার সেল করার মতো সেলার ওখানে প্রেজেন্ট আছে, 100টা শেয়ার সেল হয়েছে, তাই 100টা শেয়ার বাই হয়েছে। তাহলে নাম্বার অফ ট্রেডেড শেয়ার্স হচ্ছে বাইং শেয়ার্স, নাম্বার অফ বাইং শেয়ার্স প্লাস নাম্বার অফ সেলিং শেয়ার্স, মানে 100 প্লাস 100 200। এই 200 সংখ্যাটাকে ভলিউম হিসাবে এখানে দেখানো হয়েছে, এখানে দেখানো হয়েছে। ঠিক আছে? এই যে সংখ্যাগুলো, এই ডান দিকে যেখানে প্রাইস থাকে তার নিচে এখানে ভলিউমের সংখ্যাটা দেওয়া আছে, আর এইদিকে টাইম যেভাবে প্লট করা থাকে সেইভাবেই প্লট করা আছে, একই সেম, শুধু প্রাইসের জায়গায় ভলিউমটুকু দেওয়া আছে। তাহলে ভলিউম হলো নাম্বার অফ ট্রেডেড শেয়ার। তো এই ভলিউমটা কোথায় দেখতে পাওয়া যায়? দেখলাম চার্টে নিচের দিকে মোটামুটি ভলিউম লাগিয়ে নেওয়া যায়, পজিশন চেঞ্জ করে এটা উপরেও তুলে নেওয়া যায়। আবার এখানে ক্লিক করলে এটা মুভ পপ আপ হয়ে যাবে, উপরের দিকে উঠে যাবে, আমি আর তুলতে চাইছি না। কেউ উপরে রেখেও ট্রেড করতে পারেন, যা খুশি। তো চার্টেতেই দেখতে পাওয়া যাবে ভলিউম। এছাড়া আরেকটা জায়গাতে দেখতে পাওয়া যায়, যদি ট্রেডিং মার্কেটে লাইভ করি তো তখন দেখিয়ে দেওয়া যায় যে বিড রেশিও আস্ক রেশিও, সেখান থেকেও ভলিউম দেখতে পাওয়া যায়, মানে সেটা ডাটার ব্যাপার। আরেক জায়গায় দেখতে পাওয়া যায়, এনএসির ওয়েবসাইটে দেখতে পাওয়া যায় টোটাল ভলিউম কত, এগুলো দেখতে পাওয়া যায়। তো এইখানে দেখতে পাওয়া যাচ্ছে কিছু ভলিউম বার বড়, কিছু মাঝারি, কিছু খুব ছোট ছোট। তো এই রেড বা গ্রিন যাই হোক না কেন, তো এখানে বিগ ভলিউম বার মানে কি, এটা আমাদেরকে বুঝতে হবে। বিগ ভলিউম বার মানে হলো গ্রিন বা রেড যাই হোক না কেন, সেটা হলো টোটাল নাম্বার অফ শেয়ারস অনেক বেশি। আর যদি মাঝারি মানের হয়, টোটাল নাম্বার অফ শেয়ারস মাঝারি মানের, মানে মাঝারি মানের ট্রেডিং হয়েছে। আর যদি খুব ছোট ছোট হয়, ধরা যাক এই রকম, তো এক্ষেত্রে দেখা যাচ্ছে 2.03 কে, মানে 2000 মাত্র ভলিউম। টোটাল নাম্বার অফ শেয়ারস বেচা কেনা হয়েছে মাত্র 2000, মানে 1000 কেনা হয়েছে, 1000 বিক্রি হয়েছে, মানে 1000 বিক্রি হবার পরে 1000 কেনা হয়েছে। তার মানে বড় ভলিউম বার, বড় পরিমাণ শেয়ার, মানে বেশি পরিমাণ শেয়ার ট্রেড হয়েছে এটা বোঝায়। আর ছোট ভলিউম বার বোঝাচ্ছে অল্প পরিমাণ শেয়ার কেনাবেচা হয়েছে। এরপর দেখা যাচ্ছে এখানে যদি আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করার চেষ্টা করি, এখানে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ডিসেন্ডিং ভলিউম বার। আবার কোথাও দেখা যাবে এই জায়গাতে দেখতে পাচ্ছি, এখানটাতে এখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে ভলিউম উপরের দিকে গেছে। তাহলে এগুলো হচ্ছে অ্যাসেন্ডিং ভলিউম বার, মানে একটা ভলিউম প্রিভিয়াস ভলিউমের থেকে পরের ভলিউম যদি হাইটে বেশি হয়, তারপরেরটা যদি বেশি হয়, এটা কমে গেছে, প্রাইস অ্যাকশন হয়েছে, ঠিক আছে। তারপরেরটা যদি বেশি হয়, তারপরেরটা যদি বেশি হয়, তাহলে এটা আমরা অ্যাসেন্ডিং বলবো, এটাকে বলবো ডিসেন্ডিং। তাহলে ভলিউম বার নেমে যাওয়াটাকে কি বলে? এই যে অ্যাসেন্ডিং ভলিউম বার্স, একটা বার তো আর নেমে যাবে না, ভলিউম বার্স। তার মানে এখানে কি বোঝাচ্ছে? ভলিউম বার মানে নাম্বার অফ ট্রেডেড শেয়ারের পরিমাণ কমে যাচ্ছে, নাম্বার অফ ট্রেডেড শেয়ারের পরিমাণ কমে যাচ্ছে, মানে সেলাররা আর বিক্রি করতে চাইছে না, বা ঘুরিয়ে বলা যেতে পারে বায়াররা আর কিনতে পারছে না, ঠিক আছে, কোনো একটা পার্টিকুলার প্রাইসে। কাজেই এখানে গিয়ে কাছাকাছি প্রাইসের লেভেলের মধ্যেই ক্যান্ডেল ঘোরাফেরা করবে, এটা বুঝিয়ে দেওয়া হচ্ছে। আর এখানে এটা বেড়ে বেড়ে যাচ্ছে, মানে এটা বোঝাচ্ছে যে এখানে বেচাকেনার সংখ্যাটা বেড়ে গেছে। মানে আইদার এখানে ভলিউম বার বাড়ছে, মানে আইদার বায়ার্সরা হায়ার প্রাইসে কিনতে চাইছে, অথবা সেলাররা হায়ার প্রাইস পেয়ে যাচ্ছে বলে সেল জেনারেট করছে। তার মানে এইগুলোর আবার আলাদা রকমের সিগনিফিক্যান্স আছে, সেগুলো আমি ডিটেলসে পরের দিকে বলবো। তো এরকম অ্যাসেন্ডিং বার্স বা ডিসেন্ডিং বার্স এগুলো রয়েছে। তো এখান থেকে ভালো ধরনের, এইখানে দেখা যাচ্ছে প্রাইসও বাড়ছে, ভলিউমও বাড়ছে। আবার এখানে দেখা যাচ্ছে, এই জায়গাতে দেখা যাচ্ছে প্রাইস বাড়তে বাড়তে গেছে, কিন্তু ভলিউম কমতে কমতে গেছে।
তার মানে এই যে এটাকে আমরা আগের ভিডিওতে বলেছিলাম ডাইভারজেন্স, এই ডাইভারজেন্সে যে জায়গায় যে ভলিউমেতে পার্টিকুলার এসে কমে যাচ্ছে সেই ভলিউমের পর থেকে সেটাকে যদি আমরা মার্ক করে নিই এর হাইয়েস্ট পয়েন্টটা, তাহলে সেই হাইয়েস্ট পয়েন্টটার থেকে এইখানে যে একটা জোন, একটা খুব ভালো মানে স্ট্র্যাটেজি, এটা একটু দেখিয়ে না দিলেই নয়, মানে লোভ সামলানো যাচ্ছে না। এটাকে আমরা মার্ক করে নিলাম হাইয়েস্ট পয়েন্ট আর লোয়েস্ট পয়েন্ট। এরপর যদি এখানে আমরা ব্রেকটাকে ধরি, এখানে ব্রেক করেছে, কনফার্ম করেছে, তো যখন রিটেস্ট করে আবার বেরিয়ে আসছে সেই জায়গায় যদি আমরা ধরে নিই, তারপর থেকে কিন্তু এই জায়গায় ধরে নিলে তার আগের সুইংয়ের ক্যান্ডেলের এই জায়গাতে স্টপ লস হবে। ঠিক আছে, তো এখানে আমরা যদি সেল অর্ডার জেনারেট করি, মানে শর্ট পজিশন অ্যাপ্লাই করি এই প্রাইসেতে, এই প্রাইসেতে দেখা যাক একদম মানে কপি বুক দিয়েছে এবং পরের দিকে ট্রেল করতে থাকলে আমরা কিন্তু এই মুভমেন্টটাকে নিতে পারি, প্রফিট হতে পারে। ঠিক আছে, স্টপ লস হিট হবার কোনো সম্ভাবনা থাকছে না সেক্ষেত্রে। যদি মোটামুটি এটাকে আমরা টেনে নিয়ে আসি এই পর্যন্ত, মোটামুটি বা দিনের শেষ পর্যন্ত একবারে অটোমেটিক ক্লোজ হচ্ছে এটাও যদি ধরে নিই, তাহলে 1.04, ঠিক আছে, 0.58, মানে 1:2, 1:2 রেশিওতে আমরা প্রফিট বুক করে ফেলতে পারি। যাই হোক, এখানে স্ট্র্যাটেজি বলতে আসিনি, এখানে বেসিকটা বলতে চেয়েছি যে ভলিউম অ্যানালিসিস করার গুরুত্বটা কতটা। তাহলে এখানে হাতে নাতেই দেখতে পাওয়া যাচ্ছে যে এইখানে একটা ডাইভারজেন্স যখনই তৈরি হয়ে যাচ্ছে তখনই কিন্তু ভলিউম আর প্রাইসের মধ্যে একটা ডাইভারজেন্স ক্রিয়েট হয়ে গেলেই কিন্তু আমরা ট্রেড নিতে পারি এবং কনফার্মেশন পেয়ে যাই যে এইখানে কিন্তু ট্রেনটা উল্টো দিকে ঘুরবে। ঠিক আছে, তো মোটামুটি এগুলোকে আগে চিনি, অ্যাসেন্ডিং বার কোনগুলো, ডিসেন্ডিং বার কোনগুলো, সেগুলো আমরা বুঝলাম যে ভলিউম নিচের দিকে নামতে নামতে গেলে তাহলে এটা হচ্ছে ডিসেন্ডিং বার, এই যে বাড়তে বাড়তে গেলে এটাকে আমরা বলছি অ্যাসেন্ডিং বার, এইগুলো আমরা চিনলাম। এখন তাহলে এই ভলিউম চেনার যুক্তিটা কি আছে? একটা বড় কি বলবো ইনস্টিটিউশনাল ট্রেডার যখন ঢুকছে তো মানে কয়েক সহস্র কোটি টাকা নিয়ে মার্কেটে নামছে, তো তার হঠাৎ কোনো একটা পার্টিকুলার স্টকে, এই স্টকটাতে টাকা লাগানোর ইচ্ছে আসলো। তো টাকা লাগানোর ইচ্ছে যখন আসলো তো তখন সেক্ষেত্রে সে চেষ্টা করবে যে একটা নর্মাল প্রাইস রেঞ্জের মধ্যে, নর্মাল প্রাইস রেঞ্জের মধ্যে মানে অল্প প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু স্টকটাকে পুরোটা তুলে নিতে। সেই কারণের জন্য এখানে সে ম্যানিপুলেট করতে পারে, প্রাইসটাকে ম্যানিপুলেট করতে পারে নানা রকমভাবে। সে ইনসাইডার ট্রেডিং থেকে শুরু করে যা খুশি করে করতে পারে, সেগুলো নানা রকম টেকনিক আছে। আহ, আমরা কেউ অপারেটর নই, কাজে ওগুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, কিন্তু প্রাইসটাকে কিন্তু ম্যানিপুলেশন করা যায়। কিন্তু এই যে প্রাইস ম্যানিপুলেশন করা হলো, তাতে করে আমাদের মনে হতে পারে যে ছোট ক্যান্ডেল, ছোট ক্যান্ডেল মানে প্রাইস মুভমেন্ট বেশি হয়নি, কিন্তু দেখা যাবে হয়তো এই ছোট ক্যান্ডেলে যদি ভলিউম একটা উল্লেখযোগ্য পরিমাণ হয়, ছোট ক্যান্ডেলে উল্লেখযোগ্য পরিমাণ ভলিউম, এই যে এখানে একটা ছোট ক্যান্ডেল তৈরি হয়েছে কিন্তু তার ভলিউমটা বড়, তার মানে কি এখানে বড় শেয়ার ছেড়ে দিয়েছে, নাম্বার অফ শেয়ারস, বড় সেলার সে প্রফিট বুক করে নিয়েছে এই জায়গায়। ঠিক আছে, তো এটাই বোঝাচ্ছে। তো তাহলে যদি ক্যান্ডেল স্টিকেই তো আমরা প্রাইস দেখতে পাই, আর অ্যাকচুয়ালি আমরা প্রাইস লাগিয়েই ট্রেড করি। আর মার্কেটে দিনের শেষে, দিনের প্রথমে, দিনের শুরুতে এবং দিনের শেষে খালি বায়ার্স আর সেলাররাই কিন্তু থাকে। বায়ার্সরা প্রাইস দিয়ে স্টকের শেয়ার কেনে, আর আহ, যতগুলো শেয়ার সে কেনে ঠিক ওই সময়েতে কোনো এক সেলার বা অনেকগুলো সেলার মিলে ঠিক ওই প্রাইস পকেটে নিয়ে স্টকটাকে নিজেদের অধিকার থেকে ছেড়ে দেয়, মানে বিক্রি করে দেয়। ঠিক আছে, এটা হলো বেসিক, এটা মার্কেটের বেসিক, না হলে কেউ না বিক্রি করলে কেউ একজন কিনতে পারবে না। কারণ কোম্পানি কিন্তু শেয়ারগুলো সাপ্লাই দিচ্ছে না, কোম্পানি বাজারে ছেড়ে দিয়েছে বেচা কেনা করার জন্য, ব্যবসা করার জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে বায়ার্স কিনছে কেন আর সেলারই বা বেচছে কেন? এইটা নিয়ে কখনো ভেবে দেখেছেন? চলুন দেখি। বায়ার্স দুটো কারণে কিনতে পারে। বায়ার্স ভাবছে যে প্রাইসটা উপরের দিকে উঠবে আগামী দিনে, তাই সে নিচের প্রাইসে স্টকটা কিনতে চাইছে, যখন উপরের প্রাইসে যাবে তখন সে প্রফিট বুক করবে অথবা ওয়েলথ ক্রিয়েশন করবে।
যা হোক কিছু একটা টার্গেট নিয়ে বায়ার্স নিচের প্রাইসে কিনছে, অথবা হয়তো সে এসআইপি করে রেখেছে, সে অ্যাকুমুলেট করছে, পিরামিডিং করছে, যা হোক কিছু একটা করছে। সে যে প্রাইসটাতে সে পাচ্ছে শেয়ার্সটাকে, সেই প্রাইসে সে মনে করছে যে এই প্রাইসটা হয়তো লোয়ার প্রাইস রেঞ্জ, তাই বায়ার্স ওটা কিনছে। সাইমালটেনিয়াসলি ঠিক একই পয়েন্টে দাঁড়িয়ে কোনো একটা ক্যান্ডেলের, ঠিক এই ক্যান্ডেলে এটা গ্রিন ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেল মানে কি, এখানে বাইং প্রেসার বেশি, মানে ডমিনেট করছে বায়ার্সরা, এটাই বোঝানো হয়েছে, এটাই শেখানো হয়েছে, বায়ার্স ডমিনেটিং, তাই প্রাইস নিচের থেকে ওপেন প্রাইস থেকে ক্লোজ প্রাইস পর্যন্ত ঠেলে তুলে নিয়ে গেছে। এইটুকু পর্যন্ত বোঝা যায়। তাহলে এই মার্কেটে কি এই 5 মিনিট ধরে কোনো সেলার ছিল না? সেলার যদি এখানে না থাকে তাহলে বায়ার্সরা স্টকগুলো কিনলো কার কাছ থেকে? কোনো না কোনো সেলারের থেকে। মানে কোনো না কোনো সেলার এই প্রাইসে স্টক বেচেছে, বায়ার্সের মনে হয়েছে যে এই প্রাইসের স্টকটা লোয়ার প্রাইস, তাই সে কিনেছে। সে বিড দিয়েছে, তাদের আস্ক রেটের সঙ্গে বিড রেট ম্যাচ হয়েছে, আর এনএসি বা বিএসি কী করেছে, সেটা ম্যাচ করে ছেড়ে দিয়েছে ট্রেডটা, ব্রোকারকে দিয়ে দিয়েছে, ব্রোকার আপনার ডিমেটে ফেলে দিয়েছে। তো এইভাবে অটোমেটিক ট্রেডগুলো হয়। এই সম্পর্কে আমি ডিটেলস ভিডিও দিয়ে রেখেছি অনেক দিন আগে, মানে বছর খানেক আগে ভিডিও দেওয়া আছে, দেখতে পারেন। আহ, ভালো ভিউও আসছে, সেই ভিডিওগুলো দেখতে পারেন। তো একটা যখন গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে তখনও কিন্তু সেলাররা আছে, একটা যখন রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে, এই যে এরকম বড় বড় লেংথের, বড় প্রাইস লেংথের একটা বিগ রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে, তাহলে কারা ডোমিনেট করছে? সেলার ডোমিনেট করছে। তার মানে কি বায়ার্স নেই? বায়ার্স আছে, না হলে বেচছে কাদেরকে? এটা হচ্ছে সব থেকে ভাইটাল প্রশ্ন, যে একটা রেড ক্যান্ডেল মানে সেখানে একটাও বায়ার্স নেই, আর একটা গ্রিন ক্যান্ডেল মানে শুধুই বায়ার্স রয়েছে, এই ধারণাটা ঠিক না। কারণ ঠিক এই প্রাইস রেঞ্জের মধ্যে সেলার ভাবছে, সেলারকে তো ছাড়তে হচ্ছে, তো যে সেলাররা ভাবছে যে প্রাইস যদি আর ইনক্রিজ না হয়, সে হয়তো লোয়ার প্রাইসে কিনে রেখেছিল, এতটা প্রাইস পেয়ে গেছে, এবার সে ছেড়ে দিতে চাইছে। সে ভাবছে যে যদি মানে আর না ইনক্রিজ হয়, প্রাইস না যদি আর ইনক্রিজ হয়, তাহলে কি হবে? তাহলে কিন্তু তার প্রফিট যেটা সে বুক করেছে, সেই প্রফিটটা, প্রাইস যদি নিচের দিকে নামতে থাকে তাহলে তার প্রফিটটা কমে যাবে, প্রফিট পার্সেন্টেজটা কমে যাবে। তাহলে সে একটা ফোমোর ভেতরে ঢুকে যাচ্ছে। সে তখন পার্সেন্টেজটাকে বাঁচিয়ে রাখার জন্য সে সেল করে দিচ্ছে। এটা একটা কারণ হতে পারে, মানে সে প্রফিট বুক করছে। এক্স্যাক্টলি। আবার এই কেসটাও হতে পারে যে কোনো ট্রেডার হয়তোবা আপার প্রাইস রেঞ্জে আগের থেকে সেল করে রেখেছিল, তাই লোয়ার প্রাইস রেঞ্জে সে বেচে দিচ্ছে, মানে কিনে নিচ্ছে। আগে সেল করেছে, পরে কিনে নিচ্ছে, কিনে নিয়ে প্রফিট বুক করছে। কাজে এটাও হতে পারে প্রফিট বুকিংয়ের জন্যে সে নিচের প্রাইসে কিনছে, তো এটাই তার কাছে প্রফিটেবল বলে মনে হয়েছে, এটাও হতে পারে। আবার ঠিক ওই জায়গাতে কোনো ট্রেডার এটা ভাবলো যে প্রাইসটা ফল করে যাবে, এই জায়গাতে আমি যখন ডিসিশন নিচ্ছি প্রাইস উপরের দিকে যাবে, এখানে একটা ব্রেকআউট আসতে পারে, ঠিক সেই জায়গায় এই দুটো ক্যান্ডেল, এখানে একটা বড় ক্যান্ডেল প্রাইস অ্যাকশন হয়েছে, তারপরেও একটা ভালো ভলিউমের ক্যান্ডেল, তাহলে নেক্সট ক্যান্ডেলে উপরের দিকে যাওয়ার কথা। প্রাইস অ্যাকশন বলছে উপরের দিকে যাবে, কারণ প্রায়োরিটি দা বায়ারের বেশি, কারণ বায়াররাই এইখানে ডমিনেট করছিল। নেক্সট ক্যান্ডেলে নেক্সট 5 মিনিটে সেটা বুঝিয়েছে বায়ার প্রমিনেন্সি বেশি। তাহলে প্রাইস যে আর উপরের দিকে উঠবে না কে বলে দিয়েছিল? সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে মার্কেটের তার এদিকটা দেখা যায় না, এখন দেখা যায়, এখন অনেক বড় বড় কথা বলা যায়, অনেক বড় বড় অ্যানালিসিস, অনেক বড় বড় কথাবার্তা বলতে পারে, কিন্তু লাইভ মার্কেটে দাঁড়িয়ে এইখানে কোনো একটা এক্সপার্ট বলে দিতে পারবে যে এর পরে, যদি না তার কাছে কোনো ইনসাইড খবর থাকে, তাহলে মানে বলা সম্ভবই নয় যে এই যে ট্রেন্ডটা টেনেছি, এই লাইনটা আমরা টেনেছি, আমরা অনেক অ্যাকিউরেটলি এই লাইনটা ড্র করতে পারতাম, তাহলে এই প্রাইস রেঞ্জে গিয়ে এটাকে টাচ করবে না, তার আগেই প্রাইস নিচের দিকে নেমে যাবে। এই ভবিষ্যৎবাণী করা কারোর পক্ষেই সম্ভব না যে নেক্সট ক্যান্ডেলটাই রেড হয়ে যাবে এবং তারপর থেকে সে কিন্তু আবার ঘুরে চলে আসবে। হ্যাঁ, এটা সত্যিকারের কথা। এখানে নানা রকমের কনফার্মেশন রয়েছে। সেটা হলো কি, যে এটা গ্যাপ আপ ওপেনিং হয়েছে, ওই যে ফার্স্ট ডে ক্যান্ডেল গ্যাপ আপ ওপেনিং হয়েছে, যদিও এটাকে গ্যাপ আপ বলা যায় না, জাস্ট ক্লোজিং প্রাইসের গ্যাপ আপ, এইটুকু। তো ক্লোজিং প্রাইসের গ্যাপ আপ যখন হয়েছে, তো কিছুটা সময় পর্যন্ত প্রাইস উপরের দিকে যাবে, তো গেছে, যাওয়ার পর প্রাইস ঘুরে কারেকশন হয়েছে, তো ভাবা গেছিল এখান থেকেই ট্রেন্ড লাইন বেঁকে যাবে, তো এটা যায়নি, এইখানেতে গিয়েই আটকেছে, এবং যাবার পর সে আবার উপরের দিকে গেছে। উপরের দিকে যাওয়ার পর সে কিন্তু
হায়ার হাই দেখিয়েছে, মানে ট্রেন্ড কিন্তু হাই দেখিয়েছে, তারপরে আবার নিচে ঘুরে আসছে, ওপরের যে জোন সেই জোনের লাইনটাকে সাপোর্ট হিসেবে নিয়েছে, আবার ওপরের দিকে গেছে। এরপর তো প্রাইস ওপরের দিকে যাবারই কথা। সমস্ত রকম অ্যানালিসিসকে বিভ্রান্ত করে দিয়ে এখানে সেলারদের, মানে এখানেই হলো বিগ প্লেয়ারদের খেলা। তো তারা ডিসিশন নিল যে না, প্রাইস নিচের দিকে নেমে যাবে। তো তারা এই জায়গায় করলো কি, সেল অর্ডার প্লেস করে দিয়েছে। তো এই জায়গায় সেল অর্ডার প্লেস করে দিয়েছে মানে এখানে যদি কোনো বায়ার্স ঢুকে যায়, তারা নিজের প্রাইসে কিনতে কিনতে নিচের দিকে প্রাইসটাকে ঠেলে নিয়ে চলে আসবে। মানে এখানেও বায়ার্সরা লোয়ার প্রাইসে কিনতে কিনতে নিচের দিকে নামিয়ে আসছে। যদি না থাকে তাহলে এখানে তো বিক্রিই হবে না। তাহলে দেখা যাচ্ছে যে, আর এই জায়গাগুলোতে কি হয়েছে, এরকম কনসলিডেশন তৈরি হয়েছে কেন, এখানে ছোট ছোট ক্যান্ডেল তৈরি হয়েছে, আর ছোট ছোট মানে প্রাইস মুভমেন্টও ছোট ছোট, আর এখানে হচ্ছে কি ভলিউমের পরিমাণও ছোট ছোট। তো দেখা যাচ্ছে তাতেও এখানে সেলারদের ডমিনেন্সি বেশি ভলিউমের রেসপেক্টে। মানে সেল হয়েছে, সেলাররাই কিন্তু সেল করার পরিমাণটাই কিন্তু বেশি। ঠিক আছে, মানে বায়ার্সরা উপরের প্রাইসে কিনতে আগ্রহী নয়, নিচের প্রাইসেই কিনতে আগ্রহী। তাই সেলাররা বাধ্য হচ্ছে এটা ছেড়ে দিতে, কিন্তু সেলারদের ছাড়ার একটুকুও মত নেই, তারা শেয়ারটাকে টিপে ধরে রেখেছে। তো এই যে সাইকোলজি, এই সাইকোলজিটাকে আমাদেরকে ট্রেড করতে গিয়ে বুঝতে হবে। শুধুমাত্র এইটুকু বলতে গিয়েই দেখা গেল যে 20 মিনিটের ভিডিও হয়ে গেছে। তো এখন নাম্বার অফ শেয়ার্স বাইং ইকুয়াল টু নাম্বার অফ শেয়ার সেলিং। তাহলে প্রাইস কখনো আপওয়ার্ড কখনো ডাউনওয়ার্ড ডিরেকশনে যাচ্ছে কেন, মানে আপওয়ার্ড বলতে গ্রিন ক্যান্ডেল, কখনো রেড ক্যান্ডেল এরকম শো করছে কেন। তো এই ব্যাপারটাকে শুধুমাত্র আজকে ক্লিয়ার করি। সেটা হলো কি যে এখানে যখন মানে এই যে প্রাইসটা, প্রত্যেকটা প্রাইস এখানে 5 পয়সা 5 পয়সা করে ধরা যাক, 15 টাকা, 1515 টাকা। তো 1515 টাকা 30 পয়সাতে এটা ওপেনিং হয়েছে। ঠিক আছে, 1514 টাকা 95 পয়সা দেখাচ্ছে। অ্যাকচুয়ালি ওপেনিং হয়েছে কত দেখে দেখে নিচ্ছি, 1515 টাকাতে ওপেনিং হয়েছে। তো এরপর যদি আমি বিড দিতে চাই, বায়ার্স বলছে যে 1515 টাকা 5 পয়সায় আমি কিনবো। তো 1515 টাকা 5 পয়সায় যদি কোনো সেলার বলে যে হ্যাঁ আমিও 1515 টাকায় আমি বিক্রি করব, তো যদি ম্যাচ হয় তখনই শুধুমাত্র প্রাইসটা 5 টাকা উপরের দিকে উঠবে। তো এইরকম ম্যাচিং প্রতি মুহূর্তে হচ্ছে গোটা ইন্ডিয়া জুড়ে। নানা রকম মেন্টালিটির ট্রেডাররা কিন্তু কখনো না কখনো সেল করছে, কখনো না কখনো বাই করছে। আপনি কোনো না কোনো সময় মার্কেটেতে, যখন মার্কেট ওপেন থাকছে তখন বায়ার্সের ভূমিকায় আছেন, আবার আপনিই কখনো সেলারের ভূমিকায় আছেন। তো এইভাবে বিড রেট যত বাড়তে বাড়তে যায় তত প্রাইস ওপরের দিকে যেতে থাকে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এখানে কটা শেয়ার বেচাকেনা হলো সেই ইনফরমেশনটা কিন্তু এই জায়গায় হলো না। তো প্রাইসে সেলাররা কিন্তু এই জায়গায় নিচের দিকে নামিয়ে এনেছিল। সেলাররা কিন্তু চেপে রেখেছিল যে না, আমরা নিচের প্রাইসেই নিচে মানে বায়াররা চেপে রেখেছিল। বায়াররা বললো আমরা নিচের প্রাইসে কিনবো, বায়াররা নিচের প্রাইসে কিনবো, কিন্তু সেলাররা উপরের প্রাইসে দেবে না। তখন কিন্তু যদি এরকম হয়, মানে হাই ডিমান্ড রয়েছে, তখন কিন্তু প্রাইস ঠেলা হয়ে উপরের দিকে গেছে, মানে নিচে নামিয়ে এনেছিল সেলাররা, কিন্তু এটা উপরের দিকে গেছে। আবার যখন বায়ার্সরা আর উপরের প্রাইসে কিনতে রাজি নয়, তখন সেলাররা কম্প্রোমাইজ করতে বাধ্য হয়েছে, তখন নিচের প্রাইসে এসছে। ক্যান্ডেল ক্লোজ হয়ে গেছে কেন, 5 মিনিট শেষ হয়ে গেছে, এটা 5 মিনিটের ক্যান্ডেল, টাইম লিমিট শেষ হয়ে গেছে, চার্ট তার নিজের নিয়মে পাশের ক্যান্ডেলে সরে গেছে। কিন্তু তখনও বায়ার্সরা অ্যাক্টিভ রয়েছে এবং সেলাররাও অ্যাক্টিভ রয়েছে, কিন্তু সেই জাতীয় সেলাররা অ্যাক্টিভ রয়েছে যারা স্টকটাকে ছেড়ে দেবে। ঠিক আছে, তো এইভাবেই মোটামুটি আমাদেরকে প্রাইস অ্যাকশনেতে ভলিউমকে সাথে নিয়ে কাজ করতে হয়। এর আগের ভিডিওটাও যথেষ্ট পরিমাণ ইনফরমেটিভ হয়েছে, আশা করি ভালো লাগবে। আর এই ভিডিওতে ভলিউম অ্যানালিসিস, পার্টিকুলার ভলিউম অ্যানালিসিস, প্রাইস ছাড়া ভলিউম অ্যানালিসিসটা কতটা পরিমাণ জরুরি এবং সেই ভলিউমের সিগনিফিক্যান্সটা কি সেই সম্পর্কে বললাম। যেটুকু বার্তা দিলাম সেটুকু অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমাকে জানাতে ভুলবেন না। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। শেয়ার করলে আমার চ্যানেলের ভিউ বাড়বে, ভিউ বাড়লে চ্যানেল গ্রো হবে, চ্যানেল যত গ্রো হবে ইউটিউব তত আরও নতুন নতুন দর্শকের কাছে, ভিউয়ার্সের কাছে আমার ভিডিও নোটিফিকেশান পাঠাবে নানা রকমভাবে, সার্চ বারেতেও আসতে পারে। তো যত চ্যানেল গ্রো হবে তত আমার প্রফিট। এবং আপনারা যদি
শুধুমাত্র লাইক শেয়ার না করে যদি সাবস্ক্রাইব করে নেন চ্যানেলটা, তাহলে আমার সাবস্ক্রিপশন বাড়লে আমার সাবস্ক্রাইবারের সংখ্যাটাও কিন্তু চ্যানেল গ্রো করতে সাহায্য করবে। আর এর জন্য তো কোনো প্রাইস লাগছে না, একদম টোটালি ফ্রি। আর এতক্ষণ ভিডিও দেখে নিশ্চয়ই শিওর হয়ে গেছেন যে আমি কোনো কোর্স সেল করি না, কোনো কোনো ট্রেডিং অ্যাপ বা কোনো কিচ্ছু আমি সেল করি না। একদম পুরোপুরি ফ্রিতে, একদম পিওর কনসেপ্ট, যতটুকু ট্রেড করার জন্য পিওরলি জরুরি সেইটুকুই শুধুমাত্র আমি দেবার চেষ্টা করছি। কাজেই সাবস্ক্রিপশন হলে আমার চ্যানেল গ্রো হবে এবং আমি অনেক বেশি উৎসাহ পাবো এবং আরও ভালো ফরম্যাটে, আরও ভালো টপিকস নিয়ে, আরও ভালোভাবে আপনাদের সামনে আসবার উৎসাহ পাবো এবং আসতে পারবো, বেসিক্যালি আসতে পারবো, আরও ভালোভাবে সামনে আসতে পারবো, আপনাদের উপস্থাপিত করতে পারবো আমার তথ্যগুলোকে আরও বেশি টেকনিক্যালি, মানে ইনস্ট্রুমেন্টেশন বাড়িয়ে আরও কিছু মডারেশন করে আমি উপস্থাপিত করতে পারবো, আরও অ্যাট্রাকটিভ ভিডিও নিয়ে আসতে পারবো। তো আগামী দিনে এই রকমই আরেকটি ইন্টারেস্টিং টপিকস নিয়ে আমি ভিডিও আনবো। সেই সময় পর্যন্ত চার্ট দেখুন, এই ধরনের ডাইভারজেন্স কোথায় পান দেখুন, কিভাবে ভলিউমকে কাজে লাগিয়ে প্রাইস অ্যাকশন করা যায় সেই সম্পর্কে নিজেদের মতামত একটা তৈরি করুন। কি শিখলেন সেটা কমেন্ট বক্সে লিখে জানান। তো সেই সময় পর্যন্ত এটা প্র্যাকটিস করতে থাকুন, কারণ ব্যাক টেস্টিং না করলে কিন্তু ট্রেডিং হয় না। আগামী দিনে আবার দেখা হবে। ধন্যবাদ।